আসসালামু আলাইকুম, টসলাইটের নতুন ভিডিওতে স্বাগতম। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় প্রায় 200 বছর পুরনো ইংরেজদের ফেলে যাওয়া সেই স্মৃতিস্তম্ভে, যার নাম অনুযায়ী মোরেলগঞ্জ নামকরণ করা হয়েছে। মোরেলগঞ্জ উপজেলার নামকরণ হয়েছে রবার্ট মুরেলের নাম অনুযায়ী। একটা জানার বিষয় যে বাগেরহাটের প্রত্যেকটা উপজেলার নামই কিন্তু কারো না কারো ব্যক্তির নামে। এটা বোধহয় বাংলাদেশে একমাত্র জেলা যেখানে প্রত্যেকটা উপজেলায় কোনো না কোনো ব্যক্তির নামে। তো এই যে বাড়িটাতে বসবাস করতে হচ্ছে মোরেল পরিবার, যারা হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধিত্ব করত। এই অঞ্চলে নীল চাষ থেকে শুরু করে কৃষকদের যত অত্যাচার হয়েছে এই বাড়ির এই স্থান থেকে সেটা পরিচালিত হয়েছে। দেখেন এখন সময়ের অভাবে এই স্মৃতিচিহ্নটা প্রায় বিলুপ্ত প্রায়, এবং এখান থেকে প্রতিনিয়ত জিনিসপত্র চুরি হয়ে যাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এখানে আসতে বাগেরহাটের যে কোনো জায়গা থেকে মোরেলগঞ্জে ফেরি পার হয়ে একটা রিক্সা নিয়ে নেবেন এবং মোরেলগঞ্জে কুঠিবাড়ি বললে 20 থেকে 30 টাকা ভাড়া নেবে এবং সরাসরি চলে আসতে পারবেন বলেশ্বর নদীর তীরে এই যে মসজিদ এবং এই কুঠিবাড়িতে। এবং চমৎকার একটি জায়গা, আশা করি আপনারা বাগেরহাটে আসলে অবশ্যই এটিও ভ্রমণ করবেন। চলেন আমরা বাড়িটার অবস্থা ভিতরে যেয়ে দেখে আসি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় ছাদরাও ধ্বংস প্রায়, আর এই পাশে যে জৌলুসতা ছিল কিছুই আর নেই। হয়তো কালের বিবর্তনে যত্নের অভাবে এটাও হারিয়ে যাবে। তো এই জাতীয় যেই স্মৃতিস্তম্ভগুলো আজও টিকে আছে, বাংলার মানুষ বা এই ভারতীয় উপমহাদেশের মানুষ যে অত্যাচারের শিকার হয়েছে, 1849 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি মাধ্যমে এই এলাকাতে হচ্ছে এই কুঠিটি স্থাপন করে মোরেল পরিবার। এবং মোরেলের মৃত্যুর পরে তার যে দুই ছেলে ছিল, হেনরি মোরেল এবং হচ্ছে রবার্ট মোরেল, তারা হচ্ছে যশোর, খুলনা এবং আশেপাশের যত এরিয়া আছে সব জায়গা থেকেই তারা মানুষদেরকে ধরে এনে এলাকায় সুন্দরবনকে ইজারা নিয়ে নীল চাষ শুরু করে। আমরা নীল চাষের ইতিহাস জানি যে বাধ্য করে কৃষকদেরকে নীল চাষ করানো হতো এবং হচ্ছে না করলে চরম অত্যাচার করা হতো, এবং নীল চাষ করার পরে প্রাপ্ত বা ন্যায্য মূল্যটাও কৃষকদের দেওয়া হতো না। তো এরকমই এক স্থাপনা যেখান থেকে এই ইংরেজ পরিবাররা বসবাস করত। তো এই যে আমাদের এই শত বছরের যেই আমাদের ঘানি এবং আমাদের যে কষ্টের ইতিহাস, স্থাপনাটা হচ্ছে সেই স্মৃতিটাই বহন করে। এবং এই মোরেল পরিবারের যেই ইতিহাস এবং এই এলাকাতে মানুষের আজও যদি বৃদ্ধদের সাথে কথা বলেন বা মানুষ খুঁজে পাওয়া যে ইতিহাস, তারা আজও জানে যে কতটা তারা লুটপাট করেছে এবং ইংরেজরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলাদেশকে এবং এই উপমহাদেশকে। তো এই স্মৃতিটাই বহন করে হচ্ছে এই ভবনটা। তা আমি খুবই হতাশ হলাম যে এই ভবনের এই জীর্ণশীর্ণ অবস্থা দেখে। আমার মনে হয় যে এটা চমৎকারভাবে সংরক্ষণ করা যেত, এটা একটা স্মৃতি জাদুঘর হিসাবে প্রজন্মের পর প্রজন্মকে দেখানো যেত, কিন্তু সেই জায়গা থেকে আমরা তেমনটা দেখতে পাচ্ছি না। তা আমি দেখতে পাচ্ছেন যে একদম মাঝখানে দাঁড়িয়ে আছি, উপরে ছাদ বলতে এখন আর কিছু নেই। হয়তো কালের বিবর্তনে, দুর্যোগের প্রভাবে দেখবেন কখনো এটা ধসে পড়ে গেছে বা কালে হারিয়ে গিয়েছে। বাট এই যে স্মৃতিস্তম্ভগুলো যা এখনও টিকে আছে দেশের বিভিন্ন জায়গায়, আমি অনুরোধ করবো যে এই জিনিসগুলোকে সংরক্ষণ করা যায় এবং এটাকে চাইলে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া যেতে পারে, পর্যটকের আকর্ষণের কেন্দ্র হইতে পারে। সেই জায়গাটাতে সরকার কাজ করবে। আর পাশাপাশি মোরেলগঞ্জে দেখেন আপনারা পাশে হচ্ছে পানগুচি নদী, চমৎকার একটা জায়গা। আর এখন নদীর পাশেই যে সামনে ফাঁকা জায়গা ছিল সেখানে একটা মসজিদ স্থাপন হয়েছে। তবে সব কিছু মিলিয়ে এই স্তম্ভটা আজও এই অবস্থায় টিকে আছে। তো এখনও সুযোগ আছে এটাকে বাঁচিয়ে রাখার এবং যথাযথ ব্যবস্থা রাখার। আপনারা দেখেন কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, কোনো সরকারি কোনো উদ্যোগ নেই এই স্থাপনাটাকে বাঁচিয়ে রাখার জন্য। তো আপনারা ওভারঅল বাড়ির দৃশ্যটা দেখতে পাচ্ছেন। তো এখানে বাচ্চারা হয়তো জানে না এই বিগত এই বাড়ির কেন্দ্রিক যে ইতিহাস, এই এলাকার ইতিহাস এবং ইংরেজদের যে ইতিহাসটা। তবে কালের গর্ভে যাতে হারিয়ে না যায় সেই স্মৃতিস্তম্ভগুলোকে আমরা অবশ্যই সংরক্ষণ করব। এবং দেখেন ইটগুলো পর্যন্ত এখন বোধহয় ভালো থাকলে খুলে নিয়ে যেত, এইটুকুই বাকি আছে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকবেন। আমরা আবারও ভালো ভালো ভিডিও নিয়ে ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন ট্রাভেল ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।